আজকে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে যাব দাদুর শ্রাদ্ধের কাজে। তবে যাওয়ার আগে মা বলল, তোর যেতে যখন দেরি আছে, তবে গাছটায় ভরা ফল হয়েছে, কয়েকটা তুলে নিস তার আগে। হাতটা রেখেছো পুরো লাল হয়ে গেছে। আজকেও এতগুলো ফল তুলে এনেছি। তারপরে ভাইয়ের সাথে এসে দেখলাম এই যে ফুল দিয়ে জায়গাটা সাজানো হয়েছে, এখানটাতেই সমস্ত কাজ হবে। তবে এসেই কিন্তু বাড়িতে ঢুকতে পারিনি। আগে পুকুর পাড়ে রাখা মার্জন জল গায়ে ছিটিয়ে তারপরে পুকুরে কোনো মতে রাম 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 বলে দুপা গিয়ে সে কোনো মতে মাথা ডুবিয়ে বাথরুমে গিয়ে আগে স্নান সারা। ভাবছিলামই যে কীর্তনটা কখন শুরু হবে, তা ভাবতে ভাবতেই দেখলাম হঠাৎ শুরু হয়েছে। বাড়ির আরেকটা দিকে এসে দেখলাম এখানে বেশ কয়েকটা সুন্দর দেখতে মন্দির সাজানো রয়েছে। প্রথমে জানতাম না, পরে জানলাম যে আমরা যে মন্দির দান করব এগুলো সেই মন্দিরই। জানো কি অদ্ভুত কাণ্ড হয়েছে, ওদিকে মহাদেবের মন্ত্রোচ্চারণ চলছে আর এদিকে আমি বাথরুম যেতে গিয়ে দেখি এত বড় একটা সাপ। আমাদের বাচ্চাদের ওপর তেমন কোনো দায়িত্ব না থাকায় আমি মনে মনে ঠিক করেছিলাম যে সবার ব্যস্ততার কারণে যখন এটা খেয়াল রাখা যাচ্ছে না যে ধূপগুলো কখন নিভে যাচ্ছে, তখন এই দায়িত্বটা আমিই নেব। আমি ঠিক টাইম টু টাইম এসে একবার করে দেখে যাব যে ধূপগুলো নিভে গেল কিনা। আর আমি আর আমার বোন বারবার এটা চেষ্টা করছিলাম যাতে সবার দেওয়া এই মালার ভারে দাদুর মুখটা একেবারে চাপা না পড়ে যায়। এখানে বোনও একসময় এসে মাঝে মাঝে মালাগুলো সরিয়ে দিচ্ছিল। তারপরে আমার দাদাও এসেছিল মাঝখানে মালাগুলো যাতে একটু সরিয়ে মুখটা দেখা যায়। আসলে আমরা ভাই বোনরা ভীষণ করে চাইছিলাম যাতে দাদুর মুখটা ঢেকে না যায়। বাড়ির ভেতরে যেখানে রিচুয়ালস চলছে আলাদা করে, ওখানে ঠাকুমাকে কাকু কোলে করে নিয়ে এসেছে, কারণ ঠাকুমার পক্ষে হাঁটাচলা করাটা সম্ভব হয় না। পরিবারের সবাই একে একে এসে আমরা এই প্রণামটা সেরে নিই। আর তারপরে এখানে দেখলাম আমার 3 কাকু মাথায় ঢাকা দিয়ে জলের মধ্যে এই মন্দির দানের পর্বটা সারলো। বিশেষ করে আমি তেমন একটা এক্সপ্রেসিভ নই আমার ইমোশনসগুলো নিয়ে, খুব একটা সবার সামনে কাঁদিনি আমি, কিন্তু এই মন্দিরটা যখন জলে ভাসিয়ে দেওয়া হলো তারপরে না জানি কি হলো, আমার চোখ দিয়ে অঝরে জল বেরোচ্ছিল। তারপরে আমি সাইডে এসে দেখলাম যে এক কোণে আমার দাদাও বসে কাঁদছে। তারপরে আমরা অবশ্য কথা বলছিলাম যে দাদু কেমন করে ঘুরে বেড়াতো, দাদু কি করতো না করতো। যাই হোক, সেসব সেরে আমাদের ডাক পড়লো মন্দির দানের পুজোর জন্য। আমাদেরকে তারপরে বড় থেকে ছোট বয়স অনুযায়ী পরপর বসানো হয়েছে এখানে মন্দির দানের পুজোর রিচুয়াল সম্পূর্ণ করার জন্য। আরও কয়েকটা মন্দির বেশি দান হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য সেগুলো আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সমস্ত মন্ত্রোচ্চারণের পর ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী আমরা এখানে জল নিয়ে প্রদক্ষিণ করছি। এরপর পালা এই মন্দিরগুলো শ্মশানে দান করে আসার। আমাদের বাড়ির এখানে রেলগেট থাকায় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তাই আমার কাকুরা এখানে সাইডে দাঁড়িয়েছিল যাতে আমরা সুষ্ঠুভাবে এই রেলগেটটা পার হয়ে যাই কোনো সমস্যা ছাড়াই, যেহেতু ট্রেন চলাচলের একটা ব্যাপার থাকে। তারপরে পুরো পরিবার লাইন দিয়ে যাচ্ছিলাম নিয়ম অনুযায়ী, যেমনটা ঠিক ঠাকুরমশাই বলে দিয়েছিলেন। বয়সে বড় থেকে ছোট সেই হিসেবে লাইন করে একেবারে চুপচাপ যেতে হবে, একটা কথাও বলা যাবে না যতক্ষণ না মন্দির দান করা হয়ে যাচ্ছে। এখানেও 3 বার প্রদক্ষিণ করার পর আমরা মোমবাতি ধূপ জ্বালিয়ে চলে আসি। তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি এসে আরও 2 বার স্নান, একবার পুকুরে একবার বাথরুমে। এখন কটা বাজছে? এখন বাজছে প্রায় 7টা। এখনও রিচুয়ালস চলছে আমাদের। নিয়ম বললো যে সব কিছু কমপ্লিট হওয়ার পর ব্রাহ্মণদেরকে খেতে দিয়ে তারপর বোধহয় বাড়ির লোকের খাওয়া। সেই জন্য এখনও খাওয়া হয়নি। সেই ঘুম থেকে ওঠা থেকে এখনও 7টা বাজছে সন্ধে, এখনও কিচ্ছু খাওয়া হয়নি। সারাটা দিন এভাবে কিচ্ছু না খেয়ে থাকার অভ্যেস না থাকার কারণে একটু কষ্ট হচ্ছিল বটে, কিন্তু ঠিক করেছিলাম যে সব কিছু যখন মানছি তখন আরেকটু না হয় একটা দিন কষ্ট করাই যায় ওই মানুষটার জন্য। সব ভাবতে ভাবতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে হোম হচ্ছে, তারপরে ধুলো মাখা, সঙ্গে কীর্তন, আর তারপরে এই মাথায় বাতাসার ঝুড়ি নিয়ে প্রদক্ষিণ করা, আর তারপরে এই হরির লুট। কারোর মুখেই কিন্তু খুব একটা খিদের কথা ছিল না, কারণ সবাই মন দিয়ে এই রিচুয়ালসগুলো দেখছিল। যাই হোক, আমিও এখানে কয়েকটা হরির লুটের বাতাসা কুড়িয়েছি। শ্রাদ্ধ কাজ সম্পন্ন হওয়ার পর ব্রাহ্মণ ভোজনের পর ফাইনালি 8টার সময় আমরা খেতে বসি।